ডিপ্রেশন কখন হয়? ডিপ্রেশন কি কোনো একটি ঘটনা নিয়ে হয়, না অন্য কোনো ঘটনাতেও ডিপ্রেশন আসতে পারে? আজকে আমরা এই ডিপ্রেশন নিয়ে আলোচনা করব। ডিপ্রেশন থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সেই নিয়ে আমরা কথা বলবো। আজকে আমরা পাশে পেয়েছি বিশিষ্ট সাইকিয়াট্রিস্ট প্রফেসর ডক্টর প্রথমা চৌধুরীকে। নমস্কার, আমি ডক্টর প্রথমা চৌধুরী, মনোচিকিৎসক, কলকাতা। আজকের বিষয় সমস্ত মনের অসুখের মধ্যে ডিপ্রেশন হলো সবচেয়ে কমন। হ্যাঁ, এটা দেখা গেছে যে মন খারাপ নিয়ে আমাদের কাছে যত মানুষ আসেন ততটা আর অন্য কোনো অসুখ নিয়ে আসেন না। মন খারাপ কি আমরা মোটামুটি সবাই জানি, যে আমাদের যদি খুব দুঃখ লাগে, সকাল থেকে সন্ধে অবধি কিচ্ছু ভালো না লাগে, সেটা মন খারাপের লক্ষণ হতে পারে। অথবা আমরা আগে যে জিনিসটা ধরুন বেশ এনজয় করতাম, হয়তো একটু বৃষ্টিতে ভিজতে বা একটা সিনেমা দেখতে বা একটু ঝালমুড়ি খেতে, ছোটো ছোটো জীবনের আনন্দ, সেগুলো থেকে আর একটু আনন্দ পাচ্ছি না, এটা ডিপ্রেশনের লক্ষণ হতে পারে। ঘুম আসছে না কিংবা সারাদিন ঘুমিয়ে থাকতে ইচ্ছা করছে, খিদে পায় না, অথবা মন খারাপ থেকে বাঁচবো বলে বারবার কিছু না কিছু খেতে থাকি, কোনো জিনিসে কনসেন্ট্রেট করতে পারছি না, বেঁচে থাকার ইচ্ছেটাই সোজা কথায় হারিয়ে ফেলেছি, এগুলো প্রত্যেকটাই ডিপ্রেশন বা অবসাদের উপসর্গ হতে পারে। কিন্তু এর বাইরেও আমরা যেগুলোকে বলি একটু অ্যাটিপিক্যাল ডিপ্রেশনের লক্ষণ, সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। ধরুন আমি জানি না আমার মন খারাপ, কিন্তু গত কয়েক মাস ধরে আমার অসম্ভব মাথাটা ব্যথা করছে, নানা রকম শারীরিক সিমটম হচ্ছে, হয়তো অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, পিঠে ব্যথা, বারবার আমি অর্থোপেডিক্স ডাক্তারবাবুর কাছে গেছি, কিন্তু তিনি কোনো সমাধান বাতলাতে পারছেন না, কারণ সত্যি সত্যি আমার হাড়ে কোনো গণ্ডগোল নেই। তেমনি আমার মাথা ব্যথা, আমার প্রেশার ঠিক আছে, চোখ ঠিক আছে, তবু এই অসম্ভব মাথা ব্যথাটা সারছে না। এই যে শারীরিক উপসর্গ নিয়েও অনেক সময় কিন্তু অবসাদ বা ডিপ্রেশনের প্রেজেন্টেশন হতে পারে। সেক্ষেত্রে যখন দেখছি যে কিছুতেই কিছু শারীরিক উপসর্গ একদম সারছে না, তখন একবার মনোচিকিৎসকের সঙ্গে দেখা করা দরকার। আরেকটা ডিপ্রেশনের আমি প্রেজেন্টেশন আপনাদের সাথে আলোচনা করব। বিশেষ করে ছোটদের ক্ষেত্রে দেখা যায় অসম্ভব খিটখিটে হয়ে গেছে। সবাই ভাবছে এত খিটখিটে হয়ে গেছে, এটা বোধহয় বয়ঃসন্ধির জন্য এরকম করছে। কারোর সাথে ভালো করে কথা বলছে না, কথায় কথায় লোককে খারাপ কথা বলছে, হয়তো সারাদিন জেগে থাকছে, তর্ক করছে। এই ধরনের যে কথায় কথায় খিটখিট করা, আমরা এটাকে অনেক সময় ভাবি ইচ্ছা করে করছে, কিন্তু তার নয়। খিটখিট করা, রেগে যাওয়া, এগুলো কিন্তু ডিপ্রেশনের লক্ষণ হতে পারে। এই যে নানা রকমের বিভিন্ন কি বলবো ছবি আর কি, এক একটা চিত্রকল্প এক এক রকম, কোথাও খুব রেগে যাচ্ছি, কোথাও বা নানা রকম শারীরিক অসুবিধে হচ্ছে, এগুলো প্রত্যেকটা ডিপ্রেশন বা অবসাদের লক্ষণ হতে পারে, এবং প্রত্যেকটা কিন্তু চিকিৎসাযোগ্য, চিকিৎসা করা যায় এবং খুব ভালো ফল পাওয়া যায়। সম্পূর্ণ অকারণেও মানুষের ডিপ্রেশন বা অবসাদ হতে পারে। এটা এত জরুরি একটা আলোচনা না করলেই নয়, কারণ অনেকেই বলেন তোর কেন মন খারাপ, তোর তো সবই আছে, সব পেয়েছিস তবু মন খারাপ, এটা তাহলে একটা ফ্যাশন। তা কিন্তু নয়। মনে রাখুন, ডিপ্রেশন হলো আসলে একটা অসুখ, সেটা ব্রেনে বা বাকি শরীরে নানা রকম পরিবর্তন হয়, তার ফলে ডিপ্রেশনের সিমটম দেখা যায়। পরীক্ষায় ফেল করলে ডিপ্রেশন হতে পারে, কেউ মারা গেলেও ডিপ্রেশন হতে পারে, যা চাকরি পেতে চেয়েছিলাম সেটা না পেলে যেমন ডিপ্রেশন হতে পারে, তেমনি সম্পূর্ণ অকারণে সব কিছু পাওয়া সত্ত্বেও মানুষের ডিপ্রেশন হতে পারে। এটা কেউ বানিয়ে বলছে না, কিন্তু এটা কোনো ফ্যাশনও নয়। ডিপ্রেশন যদি হয়, আমরা যদি ডিপ্রেশনের উপসর্গগুলো দেখতে পারি, তাহলে আর দ্বিধা না করে আমাদের সাহায্য চাওয়া উচিত। সবসময় মনের জোরে ডিপ্রেশনকে অতিক্রম করা যায় না। যদি দেখা যায় ডিপ্রেশনটা খুব একটা বেশি নয়, মাইল্ড ডিপ্রেশন, তাহলে হয়তো আমরা কেবলমাত্র কথা বলে, যেটাকে বলা হয় কাউন্সেলিং বা সাইকোথেরাপি, সেটা হাত ধরে আমরা বেরিয়ে আসতে পারি। অথবা যদি ডাক্তারবাবু মনে করেন যে কাউন্সেলিংয়ের পাশাপাশি অ্যান্টি ডিপ্রেসেন্ট অর্থাৎ ডিপ্রেশনের ওষুধ দিতে হবে, তাতে কোনো অসুবিধে নেই। আপনার যদি অন্য কোনো অসুখ থাকে সেটা ডাক্তারবাবুর সঙ্গে শেয়ার করুন, এবং সব মিলিয়ে আপনার পক্ষে কোন অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধটা বেশি কার্যকরী হবে সেটা তিনি সিদ্ধান্ত নেবেন। আলোচনা করে নিন কী কী সম্ভাব্য সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখুন, ডিপ্রেশনের ওষুধ কিন্তু কাজ করতে করতে 2 সপ্তাহ মতন লেগে যায়।
কাজে আজকে ওষুধ খেয়ে কালকেই আমরা তার ফল পাবো না, সপ্তাহ দুয়েক একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। তারপর ওষুধটা কতদিন খাবো, ধরুন ওষুধটা খেয়ে আমার ডিপ্রেশন কেটে গেল, তাহলেও কিন্তু আরও প্রায় 6 মাস ওই ওষুধটা খেয়ে যাওয়াটাই যুক্তিযুক্ত, সেটা ডাক্তারবাবু আপনাকে বলে দেবেন। এবং তারপর আস্তে আস্তে করে ওষুধটা বন্ধ করে দিতে হবে। একবার ডিপ্রেশনের ওষুধ খেতে শুরু করেছি বলে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে তা কিন্তু নয়। আর ওষুধ খেয়ে আপনার যদি কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হয়, তাহলে ডাক্তারবাবুর সঙ্গে খোলামেলাভাবে আলোচনা করুন। ডিপ্রেশনের ওষুধ আর ঘুমের ওষুধ কিন্তু এক না। ধরুন আপনার ডিপ্রেশনের সঙ্গে সঙ্গে ঘুমটাও হচ্ছে না, তখন হয়তো আমরা কয়েক সপ্তাহের জন্য আপনাকে একটা ঘুমের ওষুধ দিলাম, কিন্তু তারপর সেটা আস্তে আস্তে বন্ধ করে দেওয়ার কথা। কাজে ডিপ্রেশনের ওষুধ মানে ঘুমের ওষুধ, এই ভাবনাটা ভুল। ডিপ্রেশনের ওষুধ হয়তো 6-7 মাস খেয়ে যেতে হতে পারে, ঘুমের ওষুধ নইব ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করুন। ঘুমের ওষুধ প্রথম দিকে দেওয়া হয়, তারপর আস্তে আস্তে বন্ধ করে দিতে হয়। এইটা মনে রাখলেই আমাদের আর চিকিৎসা বিভ্রাট হবে না। এমন অনেক মানুষ আছেন যে যারা হয়তো তাদের চাকরি হারিয়েছেন মাঝ বয়সে, তাদের পরিবার রয়েছে, অথবা অল্প বয়স চাকরি পাচ্ছেন না, এরকম নানা রকম অর্থনৈতিক কারণে কিন্তু আমাদের অনেক সময় ডিপ্রেশন বা অবসাদ হয়। তাদের ক্ষেত্রে আমি বলবো যে প্রথমে খেয়াল রাখুন যে একটা চাকরি চলে যাওয়াটাই আপনার জীবনের একদম সেখানেই পর্দা পড়ে যাচ্ছে তা কিন্তু নয়, যবনিকা পতন ঘটছে তা কিন্তু নয়। আপনি যে চাকরিটা করেন সেটা আপনার মাথা উঁচু করে বেঁচে থাকার একটা উপায় বটে, কিন্তু সেটাই আপনার একমাত্র পরিচয় নয়। কাজে আমি অনেককে দেখেছি হয়তো যে যেটুকু জমানো টাকা আছে তাতে হয়তো 6 মাস 1 বছর চলে যাবে, তবু তারা মনে করছেন আমি বেকার হয়েছি মানে আমার জীবনে আর কিছু রইল না। এই যে নিজের কাজটার সঙ্গে নিজেকে একেবারে অঙ্গাঙ্গিভাবে এক করে দেখা, এটা আমাদের ভাবনার ভুল। এটা একটা গ্রুপকে আমি বলছি। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তা নয়, চাকরি হারালে সত্যি রুটি রুজিতে টান পড়ে, সেক্ষেত্রে তাদের কি করতে হবে সেটা রাষ্ট্র বলবে। কিন্তু মনোচিকিৎসক হিসেবে আমি বলবো যে মনটাকে যদি একদম আমরা ভেঙে যেতে দিই, তাহলে নতুন করে চাকরি খুঁজতেও তো অসুবিধা হবে। কাজে নিজেকে বলা যে কিছুদিন ডাল ভাত খেয়ে চলতে হবে, কিন্তু আমি এখান থেকে বেরিয়ে আসতে পারবো। সব কিছুর মধ্যে, সব অন্ধকার সুরঙ্গের পরই কোথাও না কোথাও একটা আলো থাকবেই থাকবে, এই বিশ্বাসটা সঙ্গে রাখলে আমাদের না কি হয় যে প্রতিকূল পরিস্থিতির সঙ্গে যোঝার ক্ষমতাটা বাড়ে। ছোটদেরও কিন্তু ডিপ্রেশন হয়। আমরা আগে কিছু ধরুন কয়েক দশক আগে এটা বিশ্বাস করা যেত না, কিন্তু এখন অনেক ছোট ছোট ছেলেমেয়েরা আমাদের কাছে আসে একেবারে ক্লাসিক্যাল ডিপ্রেশনের উপসর্গগুলো নিয়ে। তাদেরও মন খারাপ, তাদেরও ঘুম হচ্ছে না, তারাও কনসেন্ট্রেট করতে পারছে না, মাঝে মাঝে তারাও মনে হচ্ছে সব ছেড়ে ছুড়ে পালিয়ে যাই, মরে যাই এমনকি। কাজেই চাইল্ডহুড ডিপ্রেশন আর খুব একটা দুর্লভ ব্যাপার নয়, আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে। এই ক্ষেত্রে এটা কেন হচ্ছে তার একটা সম্ভাব্য উত্তর হলো যে ছোটরাও আজকাল আর জীবনের প্রতিটি প্রতিঘাতের হাত থেকে ছাড়া পাচ্ছে না কোনোভাবেই। তাদেরও পরীক্ষায় যেভাবে হোক ভালো রেজাল্ট করতে হবে, তাদের ছোটোবেলা থেকেই তাদের মাথার মধ্যে ঢুকে যাচ্ছে ভালো রেজাল্ট করতে না পারলে কিন্তু দাঁড়াতে পারবি না, চাকরি পাবি না, ইত্যাদি ইত্যাদি। কাজেই বিপুল চাপ যেদিন থেকে তারা স্কুলে যেতে শুরু করছে, এটা ছোটদের ডিপ্রেশনের একটা কারণ হতে পারে। অনেক সময় পরিবারের মধ্যে যে অশান্তিগুলো হয় সেটাও ছোটদের ডিপ্রেশনের কারণ হতে পারে। আমাকে অনেকেই বলেন আমাদের মধ্যে ভাব নেই, কিন্তু আমরা দুজনেই তো আমার মেয়েটিকে খুব ভালোবাসি। কিন্তু আমি তাদের বলি যে যতই ভালোবাসুন না কেন, আপনাদের মধ্যে যে ভাব নেই, সম্পর্কে হয় খুব চেঁচামেচি হচ্ছে, অথবা একটা শৈত্য, কেউ কারোর সাথে কথা বলছেন না, এটাও কিন্তু ছোটরা খুব বুঝতে পারে এবং এটা ওদের ডিপ্রেশনের কারণ হতে পারে। অনেক বাচ্চা আমার এসে বলেছে মা বাবার মধ্যে যখন ঝগড়া হয় আমি চুপ করে মশারির তলায় বা লেপের তলায় শুয়ে থাকি যাতে ওরা বুঝতে না পারে, কিন্তু আমার ভীষণ কান্না পায়। কাজে বড়দের আচরণ অনেকাংশেই ছোটদের ডিপ্রেশন হবে কি হবে না সেটা ঠিক করে দেয়। চিকিৎসা শাস্ত্রের অগ্রগতির জন্য মানুষ আরও অনেক বেশি দিন করে বাঁচছেন। কাজে আমরা হামেশাই লোকদের দেখতে পাই, মানুষদের যাদের বয়স অনেকটা বেশি,
মুশকিল হলো বেশি বয়সের সঙ্গে সঙ্গে চলে আসছে একাকিত্ব। সবসময় ছেলেমেয়েরা তাদের কাছে থাকতে পারবেন এমনটা না, বা যিনি খুব অ্যাক্টিভ ছিলেন এখন তিনি আর খুব বেশি নড়াচড়া করতে পারছেন না, একটু একটু ভুলে যাচ্ছেন হয়তো। এই সমস্ত কারণ মিলিয়ে বয়স্কদের মধ্যে অবসাদ বা ডিপ্রেশনের প্রবণতা ক্রমশ বাড়ছে। এবং আপনারা লক্ষ্য করবেন প্রায়ই খবরের কাগজে দেখা যায় কিন্তু বয়স্ক দম্পতি আত্মহত্যা করলেন। এটা আর আজকাল নতুন কিছু নয়। কাজে এই যে একটা অসহায়তার বোধ, অসুখ করলে আমাদের কে দেখবে, বিপদে পড়লে আমরা কার কাছে যাব, এটা ইনএভিটেবল আর কি। এটা আমরা আটকাতে পারবো না। আমরা যেটা বললাম যে আমরা সারাক্ষণ ছেলে মেয়েদের বাবা মার কাছে বসিয়ে রাখতে পারবো না। সেই জন্য আমরা মনে করি যে বয়স্কদের বিশেষভাবে যত্ন নেওয়া উচিত। ওনাদের মধ্যে অবসাদের প্রবণতা ক্রমশ বাড়ছে। আর একটা কথা ভুললে চলবে না, সেটা হলো যে বয়স্ক লোকেদের ডিপ্রেশন হলে সেটা অনেক সময় ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশের ঝুঁকিটা অনেক গুণ বাড়িয়ে দেয়। কাজেই তাদের যদি ডিপ্রেশন হয়, যদি দেখেন যে বাড়িতে বয়স্ক বাবা মার মন খারাপ, তারা আগের মতন কথা বলছেন না, সেটাকে ওই তো বয়সের সঙ্গে হতেই পারে এটা না বললে তাৎক্ষণিক আপনি একজন মনোচিকিৎসকের পরামর্শ নিন। ডিপ্রেশন যাতে না হয় তার জন্য আমরা ঠিক কি কি করতে পারি। সবার আগে বলি নিজের যত্ন নিন। শরীরের যত্ন নিলে কিন্তু মনও ভালো থাকে। যেটা আমরা বললাম একটুখানি ফিজিক্যাল এক্সারসাইজ, ব্যালেন্সড বা সুষম খাদ্য, ব্যালেন্সড ডায়েট, এটা খুব গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি কিন্তু মানুষের সঙ্গে সংযোগ রাখাটাও খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা সকালবেলা কাজে বেরিয়ে যাই, তারপরে রাত্রে ফিরে ঘুমিয়ে পড়ি, আবার পরের দিন নাকে মুখে কিছু একটা খেয়ে নিয়ে আবার বেরিয়ে পড়ি। এই জীবন চর্চা কিন্তু আমাদের অনেক সময় ডিপ্রেশনের দিকে ঠেলে দেয়। সুতরাং মানুষের সঙ্গে সংযোগ বাড়ান, বন্ধু বান্ধব, পুরনো বন্ধু বান্ধবদের সাথে কথা বলুন, কখনো কখনো বেড়াতে যান। চার দেয়ালের মধ্যে সারাটা বছর কাটালে কিন্তু মন খারাপ হতে পারে। কাছেই যান, খুব দূরে যেতে হবে না, কিন্তু মাঝে মাঝে বেড়াতে যান, মানুষের সঙ্গে কথা বলুন, মানুষকে সাহায্য করুন। আমরা দেখেছি অল্ট্রুইজম বলে একটা কথা আছে, অন্যকে সাহায্য করার মধ্যে একটা দারুণ আনন্দ আছে। কিন্তু সেটা যদি মাঝে মাঝে কিছুই না, হয়তো মাসে আমি 200 টাকা কি 500 টাকা আমার রোজগার অনুযায়ী সরিয়ে রাখলাম, কোনো একটা সংস্থাকে দেব বলে যারা ছোটদের দেখবে, সেটা আমার মনের মধ্যে একটা আশ্চর্য ভালো লাগা তৈরি করে। কিন্তু যদি টাকা না পারেন, শ্রম দিয়ে করতে পারেন, সেটুকু করা যেতে পারে। এই জিনিসগুলো যদি আমরা খেয়াল রাখি এবং ভবিষ্যতের জন্য যদি একটু প্ল্যান করি, ধরুন যদি আমার চাকরিটা চলে যায় সেক্ষেত্রে আমি কিভাবে কি করব, বা রিটায়ারমেন্টের পর আমি কাদের সাথে কথা বলবো, কোন লাইব্রেরিটায় মেম্বারশিপ নেব, এই যে একটা ফিউচার প্ল্যানিং, এটাও কিন্তু আমাদের ডিপ্রেশনের হাত থেকে অনেক সময় রক্ষা করে। অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর প্রথমা চৌধুরীকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমার আরও পরামর্শ পেতে দেখতে থাকুন মেডিটিপস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন এই ভিডিওটি, কারণ আপনার শেয়ার করা এই ভিডিওটি হয়তো আরেকজনের উপকারে আসতে পারে। আর হ্যাঁ, যারা মেডিটিপস এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান পেয়ে যান আপনারা।